হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজম নিট। রিভিশন কেমন চলছে? যদি মনে হয় যে পুরো বছর পড়াশোনা করেছি, নিটের আগে কোথায় এখন রিভিশন করব, তাহলে এই সিরিজটা ফলো কর, যেটা অক্সিজম নিট ইউটিউব চ্যানেল হচ্ছে, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কনসেপ্ট, স্টেটমেন্ট এগুলো ডিসকাস করছি। এবং যদি ফার্দার আরো রিভিশন দরকার পড়ে তাহলে ডেফিনেটলি অক্সিজমের ক্র্যাশ কোর্স নিতে পারি। সেখানে অফলাইন এবং অনলাইন দুটো মোডেই আমরা পুরো সিলেবাসটাকে আবার রিভিশন করাবো, প্লাস থাকবে অফলাইন এবং অনলাইন মক টেস্ট। যদি জয়েন করতে চাস এই নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করতে পারিস। আর যে যেখানেই পড়িস না কেন, ইউটিউবের এই সিরিজটা তো ফ্রিতেই চলছে, তো এটা একদম ফলো কর, তো রিভিশন খুব ভালো হবে, কথা দিচ্ছি। তো আজকে শুরু করা যাক ওয়েভ অপটিক্সের একটা সেকশন, যেখানে বেশ ভালো রকম একটা কি দুটো প্রশ্ন, কখনো তিনটে প্রশ্নেরও ওয়েটেজ থাকে। তো সেই সেকশনটা ডেফিনেটলি আমরা আজকে কভার করব, এবং এই সেকশন থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা কনসেপ্ট রিলেটেড জিনিসপত্র জিজ্ঞেস করে নিটে, সেই জিনিসগুলো আমরা দেখব। শুরু করা যাক। ফেজ ডিফারেন্স বিটুইন ভ্যারিয়াস পার্টিকেলস অন ওয়েভ ফ্রন্ট ইজ জিরো। চারটে স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে, বলছে কারেক্ট স্টেটমেন্ট কোনগুলো হবে। পজ কর, প্রত্যেকটা স্টেটমেন্ট পড় এবং অ্যান্সার কর। ঠিক আছে, হয়ে গেছে? চল, কি বলছে? বলছে ফেজ ডিফারেন্স বিটুইন ভেরিয়াস পার্টিকেলস অন এ ওয়েভ ফ্রন্ট ইজ জিরো। তো একটা ওয়েভ ফ্রন্ট কি জিনিস? ওয়েভ ফ্রন্ট হচ্ছে ওয়েভের প্রপাগেশন। ওয়েভ বা তরঙ্গ যখন এগোয় তখন তার প্রপাগেশনের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন, একটা কাল্পনিক তল। সাপোজ ওয়েভ এইভাবে এগোচ্ছে, ওয়েভের সঙ্গে পারপেন্ডিকুলার, ওয়েভের যে প্রপাগেশন ডিরেকশন তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা প্লেন, যে প্লেনে থাকা সমস্ত পার্টিকেলের ফেজ ডিফারেন্স কি হয়? জিরো। যে প্লেনে থাকা সমস্ত পার্টিকেলের ফেজ ডিফারেন্স কি হয়? জিরো। অর্থাৎ ওয়েভ ফ্রন্ট হচ্ছে এমনই একটা প্লেন যে প্লেনের সমস্ত পার্টিকেল কি করে? সেম ফেজে অসিলেট করে, তাকে আমরা কি বলি? ওয়েভ ফ্রন্ট। তার মানে ওয়েভ ফ্রন্টে পার্টিকেল গুলোর ফেজ ডিফারেন্স জিরো হবে, কনফার্ম। অর্থাৎ কি? ফেজ ডিফারেন্স বিটুইন ভেরিয়াস পার্টিকেলস, এটা একদম কারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কি বলছে? নর্মাল টু দা ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্ট দ্য রে অফ লাইট। যদি ওয়েভ ফ্রন্টের সঙ্গে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, ওয়েভ ফ্রন্টের সঙ্গে একটা পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলার লাইনটা কাকে ইন্ডিকেট করে? লাইট রে কে ইন্ডিকেট করে। ঠিক আছে, এবং এই অ্যারোটা ইন্ডিকেট করে যে লাইট বা ওয়েভ, ওয়েভ কি করে? অ্যাকচুয়ালি এনার্জি ট্রান্সপোর্ট করে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে সেই এনার্জি, যে প্রপাগেশন, এনার্জি যে ডিরেকশনে এগোচ্ছে সেই ডিরেকশনটাকে ইন্ডিকেট করে এই অ্যারোটা। অর্থাৎ রে অ্যাকচুয়ালি এমন একটা লাইন যে কিনা ওয়েভ ফ্রন্টের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে এবং ওয়েভের প্রপাগেশনের ডিরেকশনকে ইন্ডিকেট করে। ভালো কথা। তার মানে এটাও কারেক্ট স্টেটমেন্ট আছে। এ পয়েন্ট সোর্স অফ লাইট গিভস রাইজ টু স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এটা আমরা জানি, তিন রকমের ওয়েভ ফ্রন্ট নিয়ে বেসিক্যালি কথা বলা হয়। যদি একটা পয়েন্ট সোর্স থাকে, মানে বিন্দু উৎস, একটা পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস, সে তার চারিদিকে যেভাবে ওয়েভ ফ্রন্ট ডেলিভার করে বা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করে, সেটা কিরকম ওয়েভ ফ্রন্ট? অবশ্যই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, অবশ্যই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে। যদি স্যার বলে যে লিনিয়ার সোর্স, তাহলে কি হবে? যদি বলা হয় লিনিয়ার সোর্স, লিনিয়ার ওয়েভ সোর্স, সেখান থেকে কি ধরনের ওয়েভ ফ্রন্ট জেনারেট হয়? সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট জেনারেট হয়, সিলিন্ড্রিক্যাল। আর যদি আমরা এমন কোন সোর্স পাই যে সোর্সটা বহু দূরে রয়েছে, ডিস্ট্যান্ট সোর্স, ঠিক আছে, সোর্স অ্যাট এ লার্জ ডিস্টেন্স, সোর্স অ্যাট এ লার্জ ডিস্টেন্স, এবং সেই বহু দূর থেকে যে সোর্সটা ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করে ওয়েভকে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই ওয়েভ যখন আমাদের কাছে এসে পড়বে, সেই ওয়েভ যখন আমাদের কাছে আসবে, অর্থাৎ এখানে সোর্স এবং অবজারভার যে ওয়েভ ফ্রন্টটাকে ডিটেক্ট করবে, সোর্স বহু দূরে আছে, সেখান থেকে যে ওয়েভ ফ্রন্টটা আমাদের কাছে এসে পড়বে সেটাকে দেখতে কিরকম হবে? সেটাকে দেখতে হবে প্লেন ওয়েভ ফ্রন্ট, সেটাকে দেখতে হবে প্লেন ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, প্লেন ওয়েভ ফ্রন্ট। আবার একটা কথা বলছি, এখানে ভুল হতে পারে একটা জিনিস। তোকে বললো কেউ যে একটা বহু দূরে থাকা সোর্স সে প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি করে, এটা ঠিক না ভুল? তুই বলবি ভুল, কারণ সোর্সটা তো তৈরি করছে স্ফেরিক্যাল বা লিনিয়ার সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। সোর্সটা তৈরি করছে, ধর এখানে একটা সোর্স আছে, ঠিক আছে, এ ধর
এইভাবে এইভাবে এইভাবে, এরা ও স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টই তৈরি করছে, ঠিক আছে। বাট সেটা যখন আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ধর এটা হচ্ছে আমাদের চোখ, আমাদের কাছে এসে যখন পৌঁছচ্ছে তখন এটা কিরকম দেখতে লাগছে আমাদের চোখে, প্লেন। তাহলে এটা আমাদের চোখে দেখতে লাগছে প্লেন, বাট ও তো শুরু করেছিল স্ফেরিক্যাল থেকেই, বোঝা গেল। তাহলে এই জায়গার স্টেটমেন্ট গুলো একটু ভালো করে পড়ে অ্যান্সার করবি, একদম তাড়াহুড়ো করবি না। পয়েন্ট সোর্স অফ লাইট গিভস রাইজ টু স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। যখনই তোর কাছে পয়েন্ট সোর্স থাকবে ও সবসময় স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টই তৈরি করবে। সেটা যদি আমরা দূর থেকে দেখি তখন এটাকে প্লেন ওয়েভ ফ্রন্ট বলে মনে হবে। A wavefront always travel in forward direction. Wavefront Huygens theory বলছে wavefront সব সময় ফরওয়ার্ড ডিরেকশনে ট্রাভেল করে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে কখন ট্রাভেল করে না। কারণ হাইগেন্স এর বক্তব্য হচ্ছে এই ওয়েভ কোন একদিকে এগোবে, ব্যাকওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই। কিভাবে ওয়েভ এগোয়, হাইগেন্স বলছে যে এই একটা ওয়েভ ফ্রন্টের ওপর থাকা সমস্ত পার্টিকেল, একটা পার্টিকুলার ওয়েভ ফ্রন্টের ওপর থাকা সমস্ত পার্টিকেল কি করবে, সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট হিসাবে কাজ করে, সেকেন্ডারি ওয়েভলেটস, সেকেন্ডারি ওয়েভলেটস হিসাবে কাজ করে বা গৌণ তরঙ্গ উৎস হিসাবে কাজ করে। এবং এরাও এক একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে লাইক দিস, এবং যেগুলো শুধুমাত্র ফরওয়ার্ড ডিরেকশনই এগোবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে নয়। এবং এদের যদি আমি কমন ট্যানজেন্ট ড্র করি, দ্যাট উইল বি আওয়ার নেক্সট ওয়েভ ফ্রন্ট, দ্যাট উইল বি আওয়ার নেক্সট ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। সো এটাই হচ্ছে হাইগেন্সের বেসিক প্রিন্সিপাল, যেটা আমরা এখানে ইউজ করলাম টু ভেরিফাই দিস স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, সবকটাই কারেক্ট হয়ে গেল, অল আর কারেক্ট, ঠিক আছে, সবকটাই কারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন পড় এবং অ্যান্সার কর, হয়েছে, চল। ওয়েভ নেচার ক্যান বি প্রুভড বাই দ্য ফেনোমেনা অফ ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্রাকশন, একদম ঠিক। দেখ, ওয়েভ নেচার অফ লাইট সেটা কোন দুটো ফেনোমেনা দিয়ে প্রপারলি মানে প্রুভ করা যায়, সেটা হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার এবং ডিফ্রাকশন বা অপবর্তন, এর মাধ্যমে বোঝা যায় যে লাইট, ঠিক আছে, একটা ওয়েভ, লাইট একটা ওয়েভ। অনলি ট্রান্সভার্স ওয়েভ ক্যান শো দ্য ফেনোমেনা অফ পোলারাইজেশন। পোলারাইজেশন যে ঘটনাটা বা সমবর্তন যে ঘটনাটা, সেটা শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গের ক্ষেত্রেই ঘটে। তার মানে অ্যাসারশন এবং রিজন দুটোই ট্রু, অ্যাসারশন এবং রিজন দুটোই ট্রু, নিজেদের মধ্যে ট্রু, বাট দে আর নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন, দে আর নট, দুটো স্টেটমেন্টের মধ্যে কোনো মিল নেই, তাই না। বেসিক্যালি ওরা নিজেদের হিসাবে কারেক্ট, বাট দুটো স্টেটমেন্টের মধ্যে ইন্টারকানেকশন নেই। তাহলে আমরা কোন অপশনটাকে চুজ করব, অপশন 2, অপশন 2 কে চুজ করব। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের কথা বলছে, বলছে স্লিট উইডথ এর রেশিও বলে দিয়েছে, ঠিক আছে, আর ম্যাক্সিমাম টু মিনিমাম ইন্টেন্সিটির গল্প বার করতে বলেছে। তো খুব সোজা ব্যাপার। ধর প্রথমে আমি যদি বলি যে ধর I1 এবং I2 এই দুটো হচ্ছে, আগে কনসেপ্টটা বলে নি, কনসেপ্টটা বলে দিই আগে। ধর তোর কাছে দুটো সোর্স আছে, যে দুটো সোর্স থেকে ওয়েভ গিয়ে সুপার ইম্পোজ করে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছে, একটা সোর্স থেকে I1 ইন্টেন্সিটি এবং আরেকটা সোর্স থেকে I2 ইন্টেন্সিটির লাইট এসে স্ক্রিনের ওপর পড়ে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছে। তাহলে এইখানে নেট ইন্টেন্সিটি কি হবে, নেট ইন্টেন্সিটি কি হবে, তুই বলবি স্যার নেট ইন্টেন্সিটি ইকুয়ালস টু রুট আন্ডার, নেট ইন্টেন্সিটি ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 I2 ইন্টু cos phi, 2 রুট আন্ডার I1 I2 ইন্টু cos ডেল্টা phi। স্যার ডেল্টা ফাইটা কি, ডেল্টা ফাই হচ্ছে এই দুটো ওয়েভের মধ্যেকার ফেজ ডিফারেন্স। স্যার ফেজ ডিফারেন্সটা কিভাবে লিখবো, ফেজ ডিফারেন্স পাথ ডিফারেন্সের সঙ্গে কিভাবে রিলেটেড, 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, ঠিক আছে। এই রিলেশনটা কিন্তু খুব ইউজফুল, এটা অনেক জায়গায় তোকে ইউজ করতে হবে এই পুরো YDS তে। তাহলে এটা হলো আমার কি নেট ইন্টেন্সিটির এক্সপ্রেশন। এবার ম্যাক্সিমাম কখন হবে এটা, ইফ cos ডেল্টা ফাই ইকুয়ালস টু 1, ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সিমাম হবে। তাহলে সেক্ষেত্রে I net ইকুয়ালস টু হয়ে যাবে রুট I1 প্লাস রুট I2 তার হোল স্কোয়ার, ঠিক।
কারণ এইটা যদি 1 হয়ে যায় আমি i1 কে কি লিখতে পারি, রুট i1 হোল স্কয়ার, i2 কে লিখবো রুট i2 হোল স্কয়ার, এবং তাহলে দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল কি আমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এইটা হয়ে গেল ম্যাক্সিমাম পসিবল ইন্টেন্সিটি। ঠিক আছে, এইটা হয়ে গেল ম্যাক্সিমাম পসিবল ইন্টেন্সিটি, এবং এই ঘটনাটাকে আমরা কি বলি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি এরকম হয় যে cos ডেল্টা ফাই ইকুয়ালস টু -1, তাহলে আমরা ইন্টেন্সিটির মিনিমাম ভ্যালু পাই, রেজাল্টেন্ট ইন্টেন্সিটির মিনিমাম ভ্যালু। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, i1 কে আবার কি লিখবো, রুট i1 হোল স্কয়ার, i2 কে লিখবো রুট i2 হোল স্কয়ার, আর 2 রুট i1 i2 কে কি লিখবো 2 রুট i1, আলাদা করে রুট i2, এখানে হলো মাইনাস i1 আছে, তাহলে মাইনাসটাকে আগে নিয়ে আসি, কি দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কি দাঁড়ালো তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ রুট i1 মাইনাস রুট i2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে i max এবং i min আমি এই ফর্মুলা থেকে বার করতে পারি। আচ্ছা, এই ঘটনাটায় কি বলবো, যখন ইন্টেন্সিটি মিনিমাম, সেই ঘটনাটায় কি বলবো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বার করতে হবে স্লিট দুটো রেশিও বলে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, কোনো একটা ছিদ্র বা স্লিট থেকে যে লাইট বেরোয় তার ইন্টেন্সিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য উইডথ অফ দ্য স্লিট। ধর এই স্লিটের উইডথ যদি হয় w, ঠিক আছে, তাহলে উইডথ অফ দ্য স্লিটের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমি বলতেই পারি, যদি দুটো ছিদ্রের বেধের অনুপাত বা উইডথ অফ দ্য স্লিট কত হচ্ছে 1:25 বলা আছে, অর্থাৎ w1:w2 সেটা ইকুয়ালস টু বলা আছে 1:25, তাহলে কি আমি এটাই বলতে পারি যে এই দুটো ছিদ্র থেকে, স্লিট থেকে যে লাইট বেরোবে বা যে ওয়েভ বেরোচ্ছে তাদের ইন্টেন্সিটিও 1:25? হ্যাঁ স্যার, কারণ দুটো তো প্রপোর্শনাল, 1:25। তাহলে i1 i2 পেয়ে গেছি 1:25, আমাদের i max বাই i min বার করতে হবে। ঠিক আছে, দেখ বলেছে রেশিও অফ ম্যাক্সিমা টু মিনিমা, তাহলে i max বাই, আচ্ছা এখানে আমি যদি রুট করে দিই দুদিকে, কি আসবে, তাহলে রুট i1 বাই রুট i2, বা এটাকে এরকমও রাখতে পারি, অসুবিধার কিছু নেই, i1 বাই i2 ইকুয়ালস টু 1/25, i max by i min equals to root i1 plus root i2 square divided by root i1 minus root i2 square। ওপরে নিচে এক কাজ কর, root i2 দিয়ে ডিভাইড করে দে, কি থাকবে ওপরে, root i1 by i2 plus 1 whole square by root i1 by i2 minus 1 তার হোল স্কয়ার। আচ্ছা, i1 বাই i2 এর ভ্যালু 1/25, তার রুট মানে 1/5 প্লাস 1, তাহলে 6/5 ডিভাইডেড বাই 1/5 মাইনাস 1, 1/5 মাইনাস, আচ্ছা স্কয়ার আছে তাই না, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে 1/5 প্লাস 1, 5 আর 6 6/5, আর নিচে আসছে 1/5 মাইনাস 1, 1/5 মাইনাস 1, তাহলে হচ্ছে -4/5 এবং এইটার আছে হোল স্কয়ার। তো মাইনাসের হোল স্কয়ার হলে অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে, 5 কেটে দে, 3/2 তার স্কয়ার করে দিলে চলে আসছে আমার 9/4। ঠিক আছে, 9/4 চলে আসছে অ্যান্সার। এটা কাটলে কত হবে 3, এটা কাটলে 2, তাহলে 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4, তাহলে 9/4 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ইন্টেন্সিটি রেশিও বলে দিয়েছে, দিয়ে বলেছে ম্যাক্সিমাম বাই মিনিমাম কত। ঠিক আছে, বা তোকে ইন্টেন্সিটি রেশিও সরাসরি না বলে এইভাবে উইডথের রেশিও দিয়েও বলতে পারে, খেয়াল রাখিস এই উইডথের যা রেশিও হবে ইন্টেন্সিটি রেশিও সেম হবে। ওকে, আচ্ছা এখানে আরো একটা জিনিস বার করতে দেয় অনেক সময়, যেটা অবশ্যই ক্যালকুলেট করবি এখান থেকে, i max মাইনাস i min বাই i max প্লাস i min। ঠিক আছে, এটাকে বলে কি ফ্রিঞ্জ ভিজিবিলিটি। ঠিক আছে, এইটা ক্যালকুলেট করবি, এইটা অবশ্যই ক্যালকুলেট করবি। ঠিক আছে, এইটা অবশ্যই ক্যালকুলেট করবি, এই এখান থেকে কিভাবে এখানে আসতো। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে কিন্তু উল্টোটাও জিজ্ঞেস করতে পারে, i max বাই i min টা বলে দিল, দিয়ে বললো হয়তো যে i1 বাই i2 কত, অথবা স্লিট দুটোর উইডথের রেশিও কত, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন বলছে কি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আছে ওয়াইডিএসি ব্যাপারে আমরা একটুখানি ব্রাশ আপ করে নিই। ওয়াইডিএসি তে বেসিক্যালি কি হয়, দুটো স্লিট থাকবে তোর কাছে,
এই দুটো স্লিটের সামনে আমি একটা সোর্স রাখবো, যেই পয়েন্ট সোর্স থেকে এইভাবে লাইট বেরিয়ে আসছে। এখানে কি ধরনের লাইট ইউজ করা হয়? মনোক্রোম্যাটিক লাইট ইউজ করা হয়, একবর্ণী আলো, যার একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকবে, S1 S2। এই S1 এবং S2 স্লিটের মধ্যে গ্যাপ কত? ডি। ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু স্লিট। এবার এর থেকে স্লিট থেকে ডি দূরত্বে, ক্যাপিটাল ডি দূরত্বে আমরা কি রাখি? একটা পর্দা বা স্ক্রিন রাখি। এই ক্যাপিটাল ডি দূরত্বটা অবশ্যই স্মল ডি এর তুলনায় অনেক অনেক গুণ বড়, ঠিক আছে? ক্যাপিটাল ডি দূরত্বটা স্মল ডি এর তুলনায় অনেক অনেক গুণ বড়, ঠিক আছে? অনেক অনেক গুণ বড়। তাহলে এখান থেকে S1 থেকে একটা লাইট বেরোচ্ছে, S2 থেকে একটা লাইট বেরোচ্ছে, তো স্ক্রিনের ডিফারেন্ট পজিশনে এই লাইটগুলো এসে ওভারল্যাপ করবে, ঠিক আছে? স্ক্রিনের একদম সেন্টারে যে দুটো লাইট এসে ওভারল্যাপ করছে, সেই পয়েন্টে দুটো ওয়েভের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স থাকে না। তো ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স জিরো হওয়ার জন্য এখানে কি তৈরি হয়? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এবং এখানে ব্রাইট স্পট তৈরি হয়, যাকে আমরা বলি কি? সেন্ট্রাল ব্রাইট, যাকে আমরা বলি সেন্ট্রাল ব্রাইট স্পট। ক্লিয়ার? তারপর এর ওপরে কি তৈরি হয়? এর ওপরে তৈরি হয় হচ্ছে আমার ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক। তারপর তৈরি হয় তারপর তৈরি হয় হচ্ছে গিয়ে সেকেন্ড ব্রাইট, ঠিক আছে? এইভাবে অ্যান্ড সো অন, ব্রাইট ডার্ক অল্টারনেটিং ওয়েতে পুরো স্ক্রিনের ওপর সাজানো থাকে, মানে সজ্জিত হয়, ঠিক আছে? এক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে এনার্জি, এই পুরো ইন্টারফারেন্সের ঘটনায় এনার্জি রিডিস্ট্রিবিউশন হয়। এনার্জি কি হয়? এনার্জি রিডিস্ট্রিবিউশন হয়। নতুন করে এনার্জি ক্রিয়েটও হয় না, ডিস্ট্রয়ও হয় না, অর্থাৎ এনার্জি কনজারভেশন কিন্তু ফুললি ফলো হয়। এনার্জি কনজারভেশন ইজ ফুললি ফলোড, ঠিক আছে? এনার্জি কনজারভেশন কখনোই এখানে ভায়োলেট হয় না, মাথায় থাকবে এটা। আচ্ছা, এখানে আর কি কি ক্যালকুলেটিভ জিনিস জিজ্ঞেস করতে পারে যে এই দুটো লাইটের মধ্যে পাথ ডিফারেন্স কত হয়? ডেল্টা এক্স ইকুয়ালস টু কি হবে? ওয়াই ডি বাই ডি। ডেল্টা এক্স ইকুয়ালস টু ওয়াই ডি বাই, এটা আমরা ডিরাইভ করি সাধারণত, বাট আমাদের এটা মাথায় রাখতে হবে। যেখানে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এই যে দুটো লাইট, ধর এই লাইটটা, এখান থেকে একটা লাইট বেরিয়েছে, আর আচ্ছা এখানে একটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এক্স, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এক্স, ঠিক আছে? এই ডিস্টেন্সটা ডেল্টা এক্স। অ্যাকচুয়ালি S1 থেকে P এবং S2 থেকে P, এই যে দুটো লাইট, এই দুটো লাইটের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে ওয়াই ডি বাই ডি, যেখানে ওয়াইটা হচ্ছে কার ডিস্টেন্স? এই সেন্ট্রাল ব্রাইট ও থেকে P অফ দি ডিস্টেন্স, সেন্ট্রাল ব্রাইট ও থেকে P অফ দি ডিস্টেন্স হচ্ছে ওয়াই, হলো? এবং স্মল ডি তো জানিস দুটোর মধ্যে সেপারেশন, আর ক্যাপিটাল ডি হচ্ছে এই ডিস্টেন্সটা। তো এইটা এবার এই ডিস্টেন্সটার উপর বেস করে আমরা বুঝতে পারবো যে পি পয়েন্টে ডার্ক তৈরি হবে না ব্রাইট তৈরি হবে। তো এই ডেল্টা এক্স এর করেসপন্ডিং আমি যদি ফেজ ডিফারেন্স লিখি, ডেল্টা ফাই ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স ডেল্টা এক্স, এবং এই পাথ ডিফারেন্স, এই ফেজ ডিফারেন্সে দুটো ওয়েভ যখন সুপারপোজ করছে অ্যাট পয়েন্ট পি, সেখানে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত হবে? দেখ একটা সহজ হিসাব বলি, ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট বলে দেওয়া মানে তোকে এখানে ধরতে হবে, ঠিক আছে? যদি তোকে স্লিটের উইডথের ব্যাপারে কিছু না বলে, বাই ডিফল্ট ধরে নিবি যে দুটো স্লিটের উইডথ সমান, ঠিক আছে? অর্থাৎ দুটো স্লিট থেকে যে ইন্টেন্সিটির লাইট বেরোচ্ছে, সেটা স্ক্রিনের যেখানেই পড়ুক না কেন, ইনিশিয়ালি যে ইন্টেন্সিটির লাইট দুটো বেরোচ্ছে, সেই লাইট দুটোর ইন্টেন্সিটি সমান, ঠিক আছে? কারণ স্লিটের উইডথ গুলো সমান, একই চওড়া, দুটোরই চওড়া একই, তাই জন্য যে ইন্টেন্সিটির লাইট বেরোবে দুটো স্লিট থেকে, সেই দুটো ইন্টেন্সিটিও সমান হবে। তো সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত হবে? 4 cos স্কোয়ার ডেল্টা ফাই বাই 2। স্যার আই কি? যেখানে আই হচ্ছে ইন্টেন্সিটি অফ ওভারল্যাপিং ওয়েভস, লাইট ওয়েভস, ঠিক আছে? যে দুটো লাইট ওয়েভ ওভারল্যাপ করছে তাদের প্রত্যেকের ইন্টেন্সিটি আই, এবং এই যে 4i দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি,
4i কে আমরা নর্মালি আই নট লিখি, দ্যাট ইজ আই ম্যাক্স বা সেন্ট্রাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি, সেন্ট্রাল ব্রাইটের ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বক্তব্য, কোশ্চেনে কি বক্তব্য বলছে যে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো আইডেন্টিক্যাল সোর্স থেকে লাইট আসছে, তার মানে অবশ্যই ইন্টেন্সিটি সেম। দ্য পাথ ডিফারেন্স বিটুইন টু লাইটস রিচিং অ্যাট এ পয়েন্ট অন স্ক্রিন ইজ 7 ল্যামডা বাই 4। তাহলে এখানে আমাদের কাছে গিভেন কি রয়েছে, এখানে আমাদের কাছে গিভেন রয়েছে যেটা ডেল্টা এক্স ইকুয়ালস টু 7 ল্যামডা বাই 4, যেখানে ল্যামডা হচ্ছে যে লাইট আমরা ইউজ করেছি তার ওয়েভলেন্থ। বার করতে বলেছে কি রেশিও অফ দ্য ইন্টেন্সিটি অফ ফ্রিঞ্জ অ্যাট দিস পয়েন্ট উইথ রেসপেক্ট টু দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তার মানে আই নেট এবং আই নট এই দুটোর মধ্যে রেশিও বার করতে বলেছে। যে পয়েন্টে লাইট দুটো মিট করেছে সেখানে ওদের পাথ ডিফারেন্সটা বলা আছে, যে একজন বেশি রাস্তা ট্রাভেল করে গেছে, তুই দেখতেই পাচ্ছিস, দেখ S1 থেকে P এই রাস্তাটা ছোট কম্পারেটিভলি, S2 থেকে P এই রাস্তাটা বড়, তো কতটা বেশি ট্রাভেল করেছে সেটা দেওয়া আছে তোকে, যতটা বেশি ট্রাভেল করেছে সেটা কিন্তু তোকে দেওয়া আছে, কাজে সমস্যা নেই। ডেল্টা এক্স ইকুয়ালস টু এটা দেওয়া আছে, আমি সরাসরি এখান থেকে কি করব, ডেল্টা ফাইটা বার করব। প্রথম কাজ ডেল্টা ফাই 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স, তো ডেল্টা এক্স এর ভ্যালু বসিয়ে দিই, 2 পাই বাই ল্যামডা, ডেল্টা এক্স হচ্ছে 7 ল্যামডা বাই 4, ল্যামডা কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 7 পাই বাই 2, 7 পাই বাই 2 হলো ডেল্টা ফাই। দেয়ারফর আমাদের কি বার করতে হবে, আই নেট বাই আই নট ইকুয়ালস টু, তাহলে পড়ে থাকবে কত, cos স্কয়ার ডেল্টা ফাই বাই 2 পড়ে থাকবে, তাই তো। এই দেখ এইটা যদি বেরিয়ে আসে তাহলে পড়ে থাকছে কত, এই যে এই পার্টটা শুধু পড়ে থাকছে, কারণ এই টোটালটাই তো আই নট। তাহলে এখান থেকে আমি লিখবো cos স্কয়ার ডেল্টা ফাই, এটা বাই 2 করলে 7 পাই বাই 4, 7 পাই বাই 4। ঠিক আছে, 7 পাই বাই 4 কত হবে, cos স্কয়ার 7 পাই বাই 4 কত হবে, আই নেট বাই আই নট ইকুয়ালস টু cos স্কয়ার 7 পাই বাই 4। এটা কিভাবে লেখা যায়, একটা পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, দুটো পাই বাই 4 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তিনটে পাই বাই 4, চারটে পাই বাই 4 হলে তাহলে 180 ডিগ্রি, আর পাই বাই 4 7টা পাই বাই 4 আছে, 7টা পাই বাই 4, 45 7 কত হচ্ছে, 5 সাথে 35, 5 হাতে 3, 4 সাথে 28 আর 3 31, 315 ডিগ্রি, 315 ডিগ্রি মানে এটাকে তাহলে আরেকটা হবে তো, যদি আমি করে নিই এটাকে, এটাকে যদি ভেঙে নিই একটু, মানে পাই বাই 2 এর টার্মসে যদি ভেঙে নিই তাহলে কি হচ্ছে, দেখতো একবার পাই বাই 2 এর টার্মসে যদি ভেঙে নিই এটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে, কি করা যায়, একটা কাজ করা যেতে পারে, ওটা কত পেয়েছিলাম 315 ডিগ্রি, তো 360 থেকে মাইনাস করি তাহলে কত হবে 45, এটা হয়ে লিখি 2 পাই মাইনাস পাই বাই 4। ঠিক আছে, 2 পাই মাইনাস পাই বাই 4, তাহলে দেখতে হচ্ছে 4 দুগুণে 8, আর 8 থেকে 1 মাইনাস করলে 7, 7 পাই বাই 4 আসছে, তাহলে এটা, তাহলে এটা কত চলে আসছে cos স্কয়ার, এ দেখ এটা কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তো অল সাইন tan cos, মানে 4 নম্বর কোয়াড্রেন্টে cos এমনিও পজিটিভ, আর স্কয়ার আছে তো পজিটিভই হবে, আর তাহলে cos পাই বাই 4 চলে আসছে, cos স্কয়ার পাই বাই 4, তাহলে cos পাই বাই 4 মানে 1/√2, তার স্কয়ার মানে হাফ, তাহলে রেশিওটা কত চলে আসবে 1/2, রেশিওটা চলে আসবে 1/2। ঠিক আছে, ভালো প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে, আমি বলছি না একবার ডেটা নিয়ে তোর ঝামেলা, তোর কনসেপ্টটা ঠিক থাকতে হবে যে আমার কোন একটা সার্টেন পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালু এবং সেন্ট্রাল ব্রাইট যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তার মধ্যে রিলেশন কি। ঠিক আছে, তাহলে তোকে যে কোনো ভাবেই তোকে ডেল্টা এক্স দিয়ে দিক বা ডেল্টা ফাই দিয়ে দিক, যাই দিক না কেন, তুই কিন্তু ইজিলি কোশ্চেনটা সলভ করে আসতে পারবি যদি তোর কাছে এই রিলেশনটা জানা থাকে এবং এই রিলেশনে কোনটা কি সেটা জানা থাকে। ঠিক আছে, তাহলে তোর আনসার হয়ে যাবে এই প্রশ্নগুলো। নেক্সট কোশ্চেনে যাই,
নেক্সট রয়েছে কি ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ ফার্স্ট পারফর্মড ইন এয়ার অ্যান্ড দেন ইন আ মিডিয়াম আদার দ্যান এয়ার। আচ্ছা, যখনই আমি অন্য কোনো মিডিয়ামে যাব তখন আমার কি চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা, ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টে আমার যে ফ্রিঞ্জ উইডথ মানে কি? ওই যে আমি বললাম যে ডার্ক এবং ব্রাইট যেগুলো যেগুলো স্পট তৈরি হচ্ছে ওগুলো কতটা করে চওড়া সেইগুলোকে আমরা বলি ফ্রিঞ্জ উইডথ। তো ফ্রিঞ্জ উইডথ বেসিক্যালি ফ্রিঞ্জ উইডথ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি। ঠিক আছে, ফ্রিঞ্জ উইডথ হচ্ছে ল্যামডা ডি বাই ডি, সেটা ব্রাইটের জন্য হোক বা ডার্কের জন্য হোক, এটাই হচ্ছে ফর্মুলা। বাট যদি আমরা অন্য মিডিয়ামে যাই, ইন অ্যানাদার মিডিয়াম আদার দেন এয়ার, ঠিক আছে, ইন অ্যানাদার মিডিয়াম ল্যামডা ড্যাশ ওয়েভলেন্থ অফ লাইট পাল্টে যায় আমরা জানি, ইকুয়ালস টু ল্যামডা বাই মিউ। ঠিক আছে, ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে ল্যামডা বাই মিউ। দেয়ারফর নিউ ফ্রিঞ্জ উইডথ ডাব্লিউ ড্যাশ বা বিটা ড্যাশ লেখ, সেটাকে যেটা ইচ্ছা লেখ, নিউ ফ্রিঞ্জ উইডথ equals to lambda dash d by d equals to lambda d by d mu। ঠিক আছে, মানে ল্যামডা ড্যাশের জায়গায় ল্যামডা বাই মিউ লিখলাম, তাহলে এটা হয়ে গেল আমার নতুন ফ্রিঞ্জ উইডথ। ঠিক আছে, এবার দেখ ল্যামডা ড্যাশ ডেফিনেটলি ল্যামডার থেকে ছোট হবে, কারণ মিউ অলওয়েজ গ্রেটার দ্যান 1, as mu always greater than 1 therefore lambda dash should be less than lambda। ল্যামডা কমে যাচ্ছে মানে এই জিনিসটা কার উপর ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছিস? ল্যামডার ওপর, এবং ডিরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল ডি, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু স্মল ডি। তো এখানে তোকে জিজ্ঞেস করতে পারে কিন্তু যে তুই অন্য কালারের লাইট ইউজ করলি, মানে ল্যামডা পাল্টে দিলি, তাহলে কি হবে? ভাই ফ্রিঞ্জ উইডথ তাহলে ছোট হয়ে যাবে যদি ল্যামডা কমিয়ে দিস। ঠিক আছে, তোকে বলা হলো গ্রিন থেকে ইয়েলো করে দেওয়া হলো, গ্রিন কালারের লাইট ইউজ করছিলি তার জায়গায় ইয়েলো করে দেওয়া হলো। তো এবার তোকে দেখতে হবে যে কার ওয়েভলেন্থ বেশি। যদি ভিপগিয়র লিখিস তাহলে দেখ ইয়েলোর ওয়েভলেন্থ কিন্তু বেশি গ্রিনের থেকে। তার মানে এখান থেকে তুই যখন ইয়েলোতে শিফট করছিস কালারটাকে, তখন তোর অ্যাকচুয়ালি ল্যামডা তুই বাড়িয়ে দিচ্ছিস, আর ল্যামডা বেড়ে যাচ্ছে মানে ফ্রিঞ্জ উইডথ কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো হতে পারে। এর বলতে পারে যে এই ডিস্টেন্সটাকে অর্ধেক করে দেওয়া হলো, এই ডিস্টেন্সটাকে ডাবল করে দেওয়া হলো, তাহলে ফ্রিঞ্জ উইডথের কি চেঞ্জ হবে? একদম সোজা প্রশ্ন, ইজিলি উড়িয়ে দিতে পারবি। আচ্ছা, তাহলে ল্যামডা চেঞ্জ করা হলো, ল্যামডা চেঞ্জ দুভাবে তাহলে করা যেতে পারে। এক হচ্ছে আমি অন্য কালারের লাইট ইউজ করলাম কমপ্লিটলি, আর দুই হচ্ছে আমি পুরো সেটআপটাকে একই লাইট রেখে, লাইটের কালারও চেঞ্জ করলাম না, বাট আমি পুরো সেটআপটা কি করলাম, অন্য একটা মিডিয়ামে নিয়ে গেলাম যার রিফ্রাক্টিভ ইন্ডেক্স আর মানে 1 এর থেকে আলাদা। ঠিক আছে, মানে এয়ার নয়, অন্য কোনো মিডিয়ামে চলে গেলাম, তো ডেফিনেটলি সেক্ষেত্রে ল্যামডা পাল্টাবে, মুদ্রা কথা ল্যামডা পাল্টাবে। তো ল্যামডা পাল্টাবে, যেই ল্যামডা পাল্টাবে তখন ফ্রিঞ্জ উইডথ পাল্টে যাবে। বোঝা গেল গল্পটা? বেশ। আচ্ছা, যদি স্যার হোয়াইট লাইট ইউজ করা, মাথায় রাখবি, যদি হোয়াইট লাইট ইউজ করা তাহলে সেন্ট্রাল ব্রাইট অলওয়েজ কি হবে? হোয়াইট তৈরি হবে। ঠিক আছে, সেন্ট্রাল ব্রাইট অলওয়েজ হোয়াইট তৈরি হবে, এবং বাকি যে জায়গাগুলো সেখানে ডিফারেন্ট কালার্স তাদের নিজের ওয়েভলেন্থের অ্যাকর্ডিং নিজের ফ্রিঞ্জ প্যাটার্ন ডেভেলপ করবে, এবং তার জন্য একটা ক্লামজি, একটা খুব হ্যাপাজেট একটা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখা যাবে, সেটাও কিছুক্ষণ দেখা যাবে। তারপরে যে হায়ার অর্ডার গুলো, মানে ধর ফার্স্ট ম্যাক্সিমাম, সেকেন্ড ম্যাক্সিমাম, এইগুলোতে মোটামুটি কালার গুলো ওভারল্যাপ করে, কেউ কোনো লাল সবুজ এরকম মিক্স আপ করে থাকবে, কিন্তু কিছুটা দূরত্ব পরেই স্ক্রিনের ওপর আর কোনো কালারকে সেপারেটলি দেখা যাবে না, তখন কিন্তু পুরোটাই হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, পুরোটাই হোয়াইট হয়ে যাবে। বাট সেন্ট্রাল ব্রাইট, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি জিজ্ঞেস করে, সেন্ট্রাল ব্রাইট কত, সেন্ট্রাল ব্রাইটের কালার কি হবে? যদি হোয়াইট লাইট ইউজ করি, মাথায় রাখবে সেন্ট্রাল ব্রাইট কিন্তু হোয়াইটই হবে। ঠিক আছে, কারণ ওখানে সমস্ত কালার অফ লাইট সেম ফেজে বা সেম পাথে পাথ কভার করে এসে পড়ছে। সো পাথ ডিফারেন্স ফর অল দ্য 7 কালার্স, সাদা আলোর মধ্যে কি 7টা কালার আছে, তো 7টা কালারের প্রত্যেকটা লাইটের 7টা লাইটেরই পাথ ডিফারেন্স 0 হবে যখন ওরা সেন্ট্রাল ব্রাইট এসে মিট করছে। প্রত্যেকে একই রাস্তা ট্রাভেল করে আসছে, তাই জন্য কারোর ক্ষেত্রে বেশি বা কমের ব্যাপার নেই, প্রত্যেকেই 0 ফেজ ডিফারেন্স এসে পড়ছে, তাই প্রত্যেকেই নিজের ব্রাইট স্পট তৈরি করবে। তো প্রত্যেকের ব্রাইট স্পট কম্বাইন হয়ে হোয়াইট লাইট তৈরি হবে। তো সেন্ট্রাল ব্রাইট শুড বি অলওয়েজ হোয়াইট। আচ্ছা, এখানে কি বলছে তাহলে? ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট ফার্স্ট পারফর্মড ইন এয়ার, দেন ইন আ মিডিয়াম আদার দ্যান এয়ার। তাহলে প্রথমে এয়ারে করা হয়েছে, তারপর অন্য মিডিয়ামে যাওয়া হয়েছে। ইট ইজ ফাউন্ড দ্যাট 8th ব্রাইট ফ্রিঞ্জ ইন দ্য মিডিয়াম
lies where fifth dark fringe lies in air. আচ্ছা, তাহলে পজিশন গুলোকে কিভাবে লিখবো আমরা? position of bright, position of nth bright, position of nth bright fringe, position of nth bright fringe, y bn মানে nth bright fringe, ঠিক আছে, equals to n lambda d by d, ঠিক আছে। যেরকম ভাবে মিডিয়াম পাল্টাবে ল্যামডাও সেই অ্যাকর্ডিং পাল্টাবে, বাট বাকিগুলো তো সেটআপের ব্যাপার, চেঞ্জ হবে না। আর পজিশন অফ nth ডার্ক ফ্রিঞ্জ, nth ডার্ক ফ্রিঞ্জ, সেটার জন্য কি লিখবো? ডার্ক nth ডার্ক ফ্রিঞ্জ ইকুয়ালস টু অড নাম্বার আসবে 2n minus 1 lambda d by d, 2d sorry, lambda d by 2d, ঠিক আছে। এই জিনিসটা আসবে, মাথায় থাকবে। তাহলে এই দুটো জিনিস থেকে আমি এই দুটোকে রিলেট করতে পারি ইজিলি। কিভাবে করব? করা যাক। বলছে কি যে ফিফথ ডার্ক লাইজ ইন এয়ার, তো যেখানে ফিফথ ডার্কের পজিশন হবে, ফিফথ ডার্কের যে পজিশন হবে ইন এয়ার, সেই একই পজিশন হবে এইথ ব্রাইটের ইন দ্যাট মিডিয়াম, তো এইথ ব্রাইট ইন মিডিয়াম। তো ডার্কের জন্য আমরা কি লিখবো ভাই? ফিফথ ডার্ক বলেছে, তাহলে 5 নম্বর অড নাম্বার আমি একদম এইভাবে করবি, 2n - 1 2n + 1 এর গল্পে যাবি না, সিম্পলি বুঝবি কি অড নাম্বার, ঠিক আছে। কত নাম্বারের অড নাম্বার চাইছে? ফিফথ ডার্ক মানে 5 নম্বর অড নাম্বার। 5 নম্বর অড নাম্বার কে ভাই? 1 3 5 7 9, ডান। 1 3 5 তো এখান দিয়েও আসতে পারবি, একই ব্যাপার, বাট এখানে আমি ইজিলি করতে পারি 9, 5 নম্বর অড নাম্বার, 9 lambda d by 2d equals to 8th bright, 8th bright এর পজিশন একদম 8 lambda dash d by d। স্যার lambda dash কেন বললাম? এটা মিডিয়ামে আছে, তো lambda ডেফিনেটলি পাল্টাবে, ভালো কথা। তাহলে এখান থেকে কি কাটছে? d by d কেটে যাচ্ছে, ঠিক আছে। পড়ে থাকছে কি 9 lambda by 2 equals to 8 lambda by mu লিখতে পারি ভাই, ল্যামডা ড্যাশের জায়গায় ল্যামডা বাই মিউ লিখতে পারি, ল্যামডা ল্যামডা উড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি মিউটাই একমাত্র আননোন, ইকুয়ালস টু তাহলে 16/9, 16/9 কত হবে রে? এটা 16/9 করলে 1.6 এর থেকে একটু বেশি, 1.6 এর থেকে একটু বেশি, তাহলে 1.69 এরকম কিছু একটা আসবে, এই রেজাল্টটা আসবে, ঠিক আছে। একদম ক্লোজ রেজাল্ট আছে, ঠিক আছে। একবার একটু চেক করে নিস কত হবে এক্স্যাক্টলি কত হবে, একটু চেক করে নিস, ঠিক আছে। এবার করেই দেখা যাক। 9 1, তাহলে এখানে হচ্ছে 7 7, তাহলে 8 9 72, 7 8 56, 1.7 1.78 1.78 1.78 এটাই আসবে মনে হচ্ছে। তিন 63, আবার হ্যাঁ ঠিকই বলেছিলাম 1.77 ইয়ার্স, 1.77, সেটাকে তুই ওই অ্যাপ্রক্স করে 1.78 আনতে পারিস, অসুবিধা নেই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তো রেজাল্ট। তাহলে কনসেপ্টটা বোঝা গেল। কি কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে আমার কোনটার পজিশন কি সেটা আমায় জানতে হবে, ঠিক আছে। পজিশন, তারপর একটা মিডিয়ামে এক জায়গা, আরেকটা মিডিয়ামে আরেক জায়গায় দিলে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আগেও এসছে, আবারও আসতে পারে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস মাথায় রাখা জরুরি, দেখি প্রশ্নটা আছে কিনা। হ্যাঁ আছে, ঠিক আছে। এই প্রশ্নটা সলভ করি। কি বলছে? ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট a student observes eight fringes in a certain segment of screen, একটা স্ক্রিনের মধ্যে 8খানা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পেয়েছে। ধর এইটুকু রিজিয়নের মধ্যে কটা ফ্রিঞ্জ তৈরি হয়েছে? 8খানা ফ্রিঞ্জ তৈরি হয়েছে, 8 ফ্রিঞ্জেস। প্রতিটা ফ্রিঞ্জের উইডথ কত করে? তুই বলবি স্যার ল্যামডা ডি বাই ডি, তাহলে 8খানা ফ্রিঞ্জের উইডথ কত হবে টোটাল?
টোটাল এই জায়গাটা তাহলে কত হবে 8 ল্যামডা ডি বাই ডি। এক একটা ফ্রিঞ্জের উইডথ হচ্ছে ল্যামডা ডি বাই ডি, তাহলে 8খানা ফ্রিঞ্জ আছে, তাহলে টোটাল এই জায়গাটার দৈর্ঘ্য কত 8 ল্যামডা ডি বাই ডি। আর এবার কি বলছে, যখন এটা কখন ইউজ করা হয়েছে, মনোক্রোম্যাটিক লাইট 600 ন্যানোমিটার ইউজ করা হয়েছে। এবার যদি আমি ওয়েভলেন্থ চেঞ্জ করে 400 তে চলে যাই, তাহলে ওয়েভলেন্থ কমিয়েছি অ্যাকচুয়ালি, বাই ওয়েভলেন্থ যদি কমাই ল্যামডা কমে গেল, তাহলে ফ্রিঞ্জ উইডথ তো ছোট হয়ে যাবে, ফ্রিঞ্জ উইডথ ছোট হবে মানে ফ্রিঞ্জ গুলো সরু সরু হয়ে গেল, তাহলে এইটুকু জায়গার মধ্যে এখন কি 8টা ফ্রিঞ্জ ধরবে, তার থেকে বেশি ধরবে। ভাই একটু দিমাগ লাগা, তোর কাছে এইটুকু জায়গা আছে, তুই ধর এরকম মোটা মোটা ফ্রিঞ্জ বানাচ্ছিস, একটা ব্রাইট একটা ডার্ক, ঠিক আছে, ধর ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট, এইভাবে ধর এতগুলো ফ্রিঞ্জ তৈরি হয়েছে। আমি সমান জায়গা নিলাম, একই দৈর্ঘ্যের জায়গা নিলাম, কিন্তু আমি ফ্রিঞ্জগুলো সরু সরু বানাচ্ছি, ভাই এখন তো অনেকগুলো ফ্রিঞ্জ ধরবে, হ্যাঁ কি না? এই এক্স্যাক্টলি আমি এটাই এখানে বলতে চাইছি, এই প্রশ্নটাও তাই, দেখ অনেকগুলো বেশি ফ্রিঞ্জ ধরেছে। তাদের কনসেপ্ট কি হলো, কনসেপ্ট হলো যে এখানে এখন যদি n খানা ফ্রিঞ্জেস ধরে, এখানে এখন যদি n খানা ফ্রিঞ্জেস ধরে, তাহলে সেই n খানা ফ্রিঞ্জের টোটাল কতটা উইডথ হচ্ছে, প্রত্যেকটা ফ্রিঞ্জের উইডথ এখন ল্যামডা ড্যাশ ডি বাই ডি। n খানা ফ্রিঞ্জ যদি তৈরি হয় তাহলে n ল্যামডা ড্যাশ ডি বাই ডি। এবার দুটোই তো আলটিমেটলি এইটুকু জায়গার মধ্যে তৈরি হয়েছে, প্রথম ক্ষেত্রে এতটা, সেটাও এইটুকু জায়গার মধ্যে, দ্বিতীয় ক্ষেত্রে টোটাল উইডথ হচ্ছে এত, সেটাও এইটুকু জায়গার মধ্যে, তো দুটোকে ইকুয়াল করে দিই, দুটোকে ইকুয়াল করে দিই, তাহলে কি থাকছে 8 ল্যামডা ডি বাই স্মল ডি ইকুয়ালস টু n ল্যামডা ড্যাশ ডি বাই ডি। ভাই উড়ে গেল, তাহলে এখানে ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু, আচ্ছা n এর ভ্যালু বার করতে হবে, তো বলেছে কি he would observe the same region in the screen the number of fringes, কতগুলো, অর্থাৎ n বার করতে হবে, n ইকুয়ালস টু তাহলে কত 8 ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, তাহলে 8 ল্যামডার ভ্যালু হচ্ছে 600, ল্যামডা ড্যাশ হচ্ছে 400, দুটো জিরো উড়ে গেল, 4 দিয়ে কাটলাম 2, 6 দুগুণে 12, টোটাল 12টা ফ্রিঞ্জ দেখা যাবে, ঠিক আছে। এখন কারণ সরু সরু হয়ে গেছে, 12টা ফ্রিঞ্জ আরো বেশি সংখ্যায় ফ্রিঞ্জ দেখা যাবে, তো এটা মাথায় রাখবি সবসময়, ওয়েভলেন্থ যদি ছোট হয়ে যায় ফ্রিঞ্জ উইডথ ছোট হয়ে যাবে, সরু সরু ফ্রিঞ্জ অনেকগুলো ধরবে, বেশি সংখ্যায় কিন্তু এই জায়গায় ধরবে, ঠিক আছে। যদি তোকে বলা হতো স্যার যদি আমি জলে ডুবিয়ে দিই, একই লাইট রাখলাম কিন্তু জলে ডুবিয়ে দিলাম পুরো সেটআপটাকে, তাহলেও কি বেশি সংখ্যায় ফ্রিঞ্জ দেখা যাবে না কম সংখ্যায় ফ্রিঞ্জ দেখা যাবে? পজ কর, কমেন্টে বল দেখি, হলো? বলেছিস, টাইপ করে দিয়েছিস, নে এবার শুন, যদি জলে ডুবিয়ে দিস তাহলে ল্যামডা ড্যাশ কি হয়ে যাবে, ল্যামডা বাই মিউ হবে, অর্থাৎ হুইচ ইজ লেস দ্যান ল্যামডা, তো ল্যামডা যেহেতু কমে গেল ফ্রিঞ্জ উইডথ তো কমে গেল, ল্যামডা কমে গেল ফ্রিঞ্জ উইডথ তো কমে গেল, আর ফ্রিঞ্জ উইডথ যখন কমে গেল তার মানে নাম্বার অফ ফ্রিঞ্জ বেড়ে যাবে, নাম্বার অফ ফ্রিঞ্জ বেড়ে যাবে, বোঝা গেল কি, নাম্বার অফ ফ্রিঞ্জ বেড়ে যাবে, তাহলে ব্যাস এই তো কনসেপ্ট। এই ছোট ছোট কনসেপ্ট গুলোর প্রত্যেকে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দিতে পারে, নিউমেরিক্যাল দিতে পারে। নেক্সট কোশ্চেন কি, আচ্ছা এবার হচ্ছে ডিফ্রাকশনে চলে এসেছি আমরা, মাইক্রোওয়েভ ওয়েভলেন্থ 2 সেন্টিমিটার ফলস নর্মালি অন এ স্লিট অফ উইডথ অফ 4 সেন্টি। দেখ ডিফ্রাকশনে একটা জিনিস মাথায় রাখবি সবসময়, ডিফ্রাকশনের সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনই আমাদের পড়তে হয়, ফ্রন্ট অফার পড়তে হয় শুধু, ফ্রেনেল ডিফ্রাকশনের ব্যাপারে ডিটেল পড়তে হয় না, জাস্ট জেনে রাখতে হয় ফ্রেনেল ডিফ্রাকশন কখন হয়, যখন তুই সোর্স এবং স্ক্রিনের মধ্যে একটা ফাইনাইট ডিস্টেন্স রেখেছিস, তখন মানে ধর এখানে আমার সোর্স রয়েছে, ঠিক আছে, এখানে সোর্স রয়েছে, এই হচ্ছে স্লিট এবং তারপর এখানে স্ক্রিন, এদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, খুব কম দূরত্ব সেটা, তো সেক্ষেত্রে ফ্রেনেল ডিফ্রাকশন হবে। আর যদি এই ডিস্টেন্সটা খুব বড় হয়, ডি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এ, তাহলে তাহলে কি তৈরি হবে, বা এই যে সোর্স থেকে ডিস্টেন্সটা, সোর্স থেকে স্ক্রিন অফ দি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি বহুত বড় হয় তাহলে যে ডিফ্রাকশন হয় সেটাকে আমরা বলি ফ্রন্ট অফার ডিফ্রাকশন। বাট খেয়াল রাখতে হবে বহু দূরে মানে তো আমি একটা ধর ল্যাবরেটরিতে আমি এক্সপেরিমেন্ট করছি, ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট, আমি তো এই মাথায় সোর্স রাখলাম আর বহু দূরে লাইট রাখতে হবে, তাহলে তো আমার বিরাট বড় করিডোর লাগবে, তো কি করা হয়, বহু দূর থেকে যদি লাইট আসে, কনসেপ্ট বুঝ, কনসেপ্ট, বহু দূর থেকে যদি লাইট আসে সেই লাইটের ওয়েভ ফ্রন্ট কিরকম হয়, প্লেন ওয়েভ ফ্রন্ট, আমাদের কাছে যেটা আসে এটা প্লেন ওয়েভ ফ্রন্ট আছে। তো আমি এই স্লিটটাকে পুরো বোকা বানালাম, আমি স্লিটটাকে বললাম ভাই দেখ তোর দাবি কি, ও বললো যে আমার বহু দূর থেকে আসা ওয়েভ ফ্রন্ট চাই, আমি বললাম ভাই বলতো বহু দূর থেকে আসা ওয়েভ ফ্রন্ট চাই সেটা কিরকম হয়, ও বললো প্লেন ওয়েভ ফ্রন্ট, আমি বললাম ঠিক আছে, তোর তার মানে প্লেন ওয়েভ ফ্রন্টটা চাই, তোর বহু দূর থেকে এটা ম্যাটার করে না,
সে বহু দূর থেকে হোক কাছের থেকে হোক, তোর কি চাই? প্লেন ওয়েভ ফ্রন্ট চাই। ও বললো হ্যাঁ আমার প্লেন ওয়েভ ফ্রন্ট চাই। আমি বললাম ঠিক আছে, সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিভাবে করা হলো? এখান থেকে এই যে লাইট গুলো বেরোচ্ছে, এখান থেকে তো এরকম এরকম লাইট বেরোবে, তো সেটাকে একটা লেন্সের মধ্যে ফেলা হলো এবং এই লেন্সটার একদম ফোকাসে একটা সোর্সকে রাখা হলো, যাতে লেন্স থেকে লাইট বেরিয়ে এইভাবে ফোকাস থেকে লাইট বেরোলে আফটার রিফ্রাকশন ওরা একদম প্যারালাল হয়ে যায়। ব্যাস কাজ শেষ, কাজ শেষ। একদম এইভাবে সুন্দর একটা প্লেন ওয়েভ ফ্রন্ট চলে এলো, দেখ, তাই না? তো স্লিট চাইছিল প্লেন ওয়েভ ফ্রন্ট, আমি কায়দা করে স্লিটকে প্লেন ওয়েভ ফ্রন্ট দিয়ে দিলাম। এবার সমস্যা হলো এই প্লেন ওয়েভ ফ্রন্ট গুলোকে তো মিট করাতে হবে। তো মিট করানোর জন্য এখানে আরেকটা লেন্স ইউজ করা হলো, যে লেন্সটা কি করবে, ওর মধ্যে আসা লাইট গুলোকে একটা নির্দিষ্ট পয়েন্টে স্ক্রিনের ওপর ও কি করবে, মিট করাবে। ঠিক আছে, মিট করা লেন্সের দিকে আলোটা কিরকম আসছে, প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস। ও মিট করাচ্ছে কোন পয়েন্টে? তাহলে ফোকাসে মিট করাচ্ছে। তার মানে লেন্সের যে ফোকাস ডিস্টেন্স সেটা নিয়ারলি ইকুয়ালস টু ডি। অনেক সময় কিন্তু কোশ্চেনে স্লিট টু স্ক্রিনের ডিস্টেন্সটা বলবে না, তার জায়গায় লেন্সের ফোকাল লেন্থটা বলে দেবে। তোকে মাথায় রাখতে হবে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এফ ইজ ভেরি নিয়ারলি ইকুয়াল টু ডি। তো ভালো কথা। এবার যখন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা, ধর এখানে কি তৈরি হবে, এখানে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হবে, এখানে কি তৈরি হবে, সেন্ট্রাল ম্যাক্সিমাম তৈরি হবে। ঠিক আছে, সেন্ট্রাল ম্যাক্সিমা বা প্রিন্সিপাল ম্যাক্সিমা বলা হয় এটাকে, প্রিন্সিপাল ম্যাক্সিমা। তারপর এখানে ডার্ক মানে মিনিমা তৈরি হবে, তারপর সেকেন্ডারি ম্যাক্সিমা, তারপর আবার ডার্ক, তারপর এইভাবে সেকেন্ডারি ম্যাক্সিমা। এটা কি হবে, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তো সেকেন্ডারি ম্যাক্সিমা, সেকেন্ডারি ম্যাক্সিমা। ঠিক আছে, এরকম এরকম। আর এইগুলো হচ্ছে কি ডার্ক মানে ফার্স্ট মিনিমা, এটা হয়ে যাবে তো সেকেন্ড মিনিমা। ওকে, এবং এইদিকেও তাই একই ওয়েতে চলবে এইভাবে একটা। এবং খেয়াল কর একটা জিনিস, গ্র্যাজুয়ালি ইন্টেন্সিটিটা কিন্তু ডিক্রিজ করে যাবে। ইন্টারফারেন্সের ঠিক উল্টো জিনিস। ইন্টারফারেন্সে কি হচ্ছিল, ইন্টারফারেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা পিকের ইন্টেন্সিটি কিন্তু সেম ছিল, মানে যেখানেই ব্রাইট স্পট তৈরি হচ্ছে সেখানে ইন্টেন্সিটি সেম তৈরি হচ্ছে। বাট ডিফ্রাকশনের ক্ষেত্রে দেখা যায়, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল যেটা মানে প্রিন্সিপাল ম্যাক্সিমা যেটা, তার যে ইন্টেন্সিটি সেগুলো বাকি পিকগুলোর থেকে অনেকটাই বড়। এবং এই যে সেন্ট্রাল ম্যাক্সিমার যে উইডথ, সেটা আমরা কিভাবে পাবো? এটা কিন্তু একটা পয়েন্টে নয়, এটা একটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে। তো এটা একটা স্প্যান আছে, একটা স্প্রেড আছে। তো এই উইডথটা কত হবে, এই উইডথ ইকুয়াল টু, দেখ খেয়াল কর, এর যে উইডথটা এটা কি দুটো ফার্স্ট মিনিমার ডিস্টেন্সের সঙ্গে সমান না? মানে ধর সেন্টার থেকে আমি যদি বলি, সেন্টার থেকে এই দিকের ফার্স্ট মিনিমার ডিস্টেন্স আর এই দিকের ফার্স্ট মিনিমার ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সকে যোগ করলেই তো আমি সেন্ট্রাল বা প্রিন্সিপাল ম্যাক্সিমামের উইডথ পেয়ে যাব। এটা আর এটার যে দূরত্ব সেটাই তো হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমামের চওড়াটা। ব্যাস হয়ে গেল। তাহলে ফার্স্ট মিনিমার ডিস্টেন্স কত? ফার্স্ট মিনিমার ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই এ। ফার্স্ট মিনিমার ডিস্টেন্স হচ্ছে ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু ল্যামডা ডি বাই এ, এখান থেকে এইটুকু ল্যামডা ডি বাই এ, তাহলে দুটোর ডিস্টেন্স কত হয়ে গেল, 2 ল্যামডা ডি বাই এ। এটা হলো কি উইডথ অফ প্রিন্সিপাল ম্যাক্সিমাম। ঠিক আছে, ফার্স্ট মিনিমামের পজিশন আমি অলরেডি বললাম কত, এখান থেকে কত দূরে, ল্যামডা ডি বাই এ। আচ্ছা, এটা হলো লিনিয়ার পজিশন। আর এটা হলো কি লিনিয়ার পজিশন। যদি অ্যাঙ্গুলার পজিশন বলে তাহলে কি হবে, অ্যাঙ্গুলার পজিশন হচ্ছে ল্যামডা বাই এ। এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার পজিশন। আমি বলছি তোকে এই ফার্স্ট মিনিমার আশেপাশেই ঘোরাঘুরি করে পুরো গল্পটা। এবং যদি তোকে এটা কি লিনিয়ার উইডথ, এটা হচ্ছে লিনিয়ার উইডথ। যদি অ্যাঙ্গুলার উইডথ বলে তাহলে 2 ল্যামডা বাই এ, মানে ডি দিয়ে ডিভাইড করে দে, শুধু তুই ডি দিয়ে ডিভাইড করে দে, আর কিচ্ছু না। এটা হচ্ছে অ্যাঙ্গুলার উইডথ অফ প্রিন্সিপাল ম্যাক্সিমাম। ঠিক আছে,
অ্যাঙ্গুলার উইডথ অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। তো ডিফ্রাকশনের কোশ্চেন কিন্তু এর উপরই ঘোরাঘুরি করে। আরেকটা জিনিস মাথায় রাখবি, এই যে মাথা থেকে একদম এই যে স্লিটের এই মাথা এবং এর মিডল থেকে যে লাইট দুটো বেরোচ্ছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়, পাই ফেজ ডিফারেন্স হয়। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবি, এর উপরই প্রশ্ন এসছে এবং আসেও। তো এখানে কি বলছে দ্যাট ওয়েভলেন্থ বলে দিয়েছে, এখানে গিভেন কি, কোশ্চেন খুব সহজ, ওয়েভলেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার, ওয়েভলেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার। নর্মালি স্লিট অফ উইডথ, স্লিট উইডথ কত, a ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। ভালো কথা। দ্য অ্যাঙ্গুলার উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা কত ডিস্টেন্স দূরে, 1.5 মিটার ডিস্টেন্স দূরে, d ইকুয়ালস টু 1.5। এবার কি তুই ডিরেক্টলি বসিয়ে সলিউশন করতে পারবি? একদম স্যার পারবো, সরাসরি বসিয়ে দে 2 ল্যামডা বাই এ, গল্প শেষ। 2 ল্যামডা বাই অ্যাঙ্গুলার বলেছে, তাই তো অ্যাঙ্গুলার বলেছে, তাহলে তো এইটা কাজেও লাগবে না, ইমম্যাটেরিয়াল এটা, এটা কাজেও লাগবে না। 2 ল্যামডা বাই এ কর, গল্প শেষ, তাই না? সেন্ট্রাল ম্যাক্সিমার অ্যাঙ্গুলার উইডথ জানতে হতে একদম এইটা 2 ল্যামডা বাই এ কর, গল্প শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস কি বোঝা গেল, যে লিনিয়ার উইডথ কিন্তু ডি এর সঙ্গে পাল্টাবে। অর্থাৎ তোকে প্রশ্ন করতে পারে স্টেটমেন্ট ওয়াইজ যে আমি যদি স্ক্রিনকে দূরে সরাই তাহলে এই প্রিন্সিপাল ম্যাক্সিমার কি পরিবর্তন দেখতে পাবো। প্রিন্সিপাল ম্যাক্সিমা কি হবে, তখন চওড়া হয়ে যাবে আরো। ঠিক আছে, আমি যদি স্ক্রিনকে দূরে সরাই প্রিন্সিপাল ম্যাক্সিমা আরো চওড়া হবে, কারণ ডি বাড়বে, ডি বাড়লে উইডথটা বাড়বে। কিন্তু তোকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাঙ্গুলার উইডথ কি পাল্টাবে, তুই বলবি না। সেন্ট্রাল ম্যাক্সিমা, প্রিন্সিপাল ম্যাক্সিমা বা যে কোনো কারোর অ্যাঙ্গুলার পজিশন কিন্তু কখনো ডি এর উপর ডিপেন্ড করে না। দেখ তুই ফর্মুলাগুলো দেখ, অ্যাঙ্গুলার পজিশনগুলো কিন্তু কখনোই ক্যাপিটাল ডি এর উপর ডিপেন্ড করে না। অর্থাৎ আমি স্ক্রিনকে কাছে রাখি বা দূরে রাখি তাতে অ্যাঙ্গুলার পজিশনের কোনো পার্থক্য হবে না, শুধুমাত্র লিনিয়ার উইডথ বা লিনিয়ার ডিস্টেন্সের মধ্যে শুধু পার্থক্য হবে। ঠিক আছে, তাহলে এইটা বসালেই তোর অ্যান্সার শেষ হয়ে যাবে। তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 2 ল্যামডা বাই এ, 2 ল্যামডা বাই এ, তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই এ হচ্ছে কত, 4, 1 রেডিয়ান। কিছু একটা ইউনিটে গোলমাল আছে হচ্ছে, তাই না? ইউনিটে কিছু গোলমাল আছে নাকি? অ্যাঙ্গুলার উইডথ, অ্যাঙ্গুলার উইডথে তো আমার ডি এর কোনো কাজই নেই, অ্যাঙ্গুলার উইডথে ডি এর কোনো কাজই নেই, অ্যাঙ্গুলার উইডথে ডি এর কোনো কাজই নেই, এটা তো মিটার। 2 ল্যামডা বাই এ, তাহলে 2 ইন্টু 2 বাই এ মানে 4। ঠিক আছে, তাহলে এখানে আমার চলে আসছে কত, এটাকে ক্যালকুলেট করলে আমার আসবে হচ্ছে 1, এবং 1 এটা আসবে কি রেডিয়ানে আসবে, 1 রেডিয়ানে আসবে। আচ্ছা 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, 1 রেডিয়ান মানে কত ডিগ্রি, তুই যদি ভাবিস যে পাই রেডিয়ান, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই, 180 বাই পাই। ঠিক আছে, 180 বাই পাই, তার মানে কত হচ্ছে এটা, পাই এর ভ্যালু যদি আমি 3.14 নিই তাহলে ওই 60 অ্যারাউন্ড ডিগ্রি মতন আসবে, 60 ডিগ্রি মতন আসবে। ঠিক আছে, ওই নিয়ারলি 60, নিয়ারলি 60 ডিগ্রি মতন আসবে। ঠিক আছে, নিয়ারলি 60 ডিগ্রি মতন আসবে, কাজে ঘাবড়ানোর কিছু নেই। এটা রেডিয়ানে বেরোচ্ছে, খেয়াল রাখবি, এটা কিন্তু রেডিয়ানে বেরোচ্ছে। তো যেটা অ্যান্সার অপশনগুলো আছে সেগুলো ডিগ্রিতে আছে, তো খেয়াল রাখবি কিভাবে কি হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট বলছে দেখ, এটা হচ্ছে কি আমার পোলারাইজেশনের কোশ্চেন। when sunlight is incident on water surface, সানলাইট ওয়াটার সারফেসে বা যে কোনো লাইট যখন, সানলাইট মানে কি, সেটা একটা আনপোলারাইজ লাইট। ঠিক আছে, যার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো বা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের যে অসিলেশন সেটা ডিফারেন্ট প্লেনে পসিবল, ডিফারেন্ট প্লেনসে রয়েছে। বাট যখন এটা ওয়াটার সারফেসে এসে পড়ছে বা কোনো ডেন্সার মিডিয়ামের সারফেসে এসে পড়ছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এসে পড়ছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এসে পড়ছে, সে সময় কি হচ্ছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এসে পড়ছে, ধর আইপি অ্যাঙ্গেলে এসে পড়ছে, এটা অ্যাকচুয়ালি কি আনপোলারাইজড লাইট, এটা অ্যাকচুয়ালি আনপোলারাইজড লাইট, যার মধ্যে দেখ অসিলেশনটা সমস্ত প্লেনেই রয়েছে। এইভাবে আমরা আনপোলারাইজড লাইটকে ইন্ডিকেট করি। এবার যখনই আমি ওকে কি করলাম, রিফ্লেক্ট এখানে দেখলাম, রিফ্লেক্টেড রেখে দেখলাম, কারণ যখনই এই যে ডেন্সার মিডিয়ামের সারফেসের উপর সে লাইট পড়লো, এর একটা পার্ট রিফ্লেক্ট হয়ে যাবে, আরেকটা পার্ট রিফ্র্যাক্ট হবে। তো যে পার্টটা রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্টেড রে, সেই পার্টটা কিন্তু ফুললি পোলারাইজড হবে। ঠিক আছে, এবং পোলারাইজেশনের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লাইস ইন পারপেন্ডিকুলার টু, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্ট। যে প্লেনে ইনসিডেন্ট লাইট গুলো এসে পড়েছে
ইনসিডেন্ট লাইট এসে পড়েছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, যে ডট মানে আমরা ম্যাগনেটিজমে পড়ি না যে ডট মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলার বোঝায়, তাহলে ডট প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকবে ইলেকট্রিক ফিল্ড, এবং এটা হবে কি ফুললি পোলারাইজড, এটা হবে ফুললি polarized, whereas the refracted ray will be partially polarized. Refracted ray will be partially polarized, মানে দেখ এইটা পোলারাইজড হয়েছে বাট এইটা হয়নি, তার মানে কখনো কখনো পোলারাইজড হয়েছে কখনো হয়নি, সো এটা হয়ে যাবে কি partially polarized, partially polarized, clear, partially polarized. নেক্সট কি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে এক্ষেত্রে 90 ডিগ্রি হবে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, এবং এই যে মিডিয়ামটা রয়েছে তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স কার সমান হবে, এই যে পোলারাইজেশন অ্যাঙ্গেল তার tan এর সমান হবে এই রিফ্রাক্টিভ ইন্ডেক্স, মাথায় থাকবে রিফ্রাক্টিভ ইন্ডেক্স এটা, এই জিনিসটাকে আমরা কি বলি ব্রুস্টার ল, এই জিনিসটাকে আমরা কি বলি ব্রুস্টারস ল, ঠিক আছে ব্রুস্টারস ল। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি বলে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনও বলে, অথবা ব্রুস্টার অ্যাঙ্গেলও বলা হয়, ব্রুস্টার অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, ঠিক আছে, সমবর্তন কোণ বা ব্রুস্টার কোণ। এর একটা লিমিট আছে, যদি আমি দেখি যে মিউ এর ভ্যালু কোথা থেকে কতর মধ্যে হতে পারে, দেখ মিউ এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1 এবং হতে পারে হচ্ছে গিয়ে ইনফাইনাইট অবধি যেতে পারে, তাই তো ইকুয়ালস টু থেকে ইনফাইনাইট অবধি যেতে পারে, তাহলে এটাকে যদি আমি tan 45 লিখি ক্ষতি নেই, tan 45 মিউটাকে আমি লিখছি tan IP, আর ইনফাইনাইটকে আমি কি লিখতে পারি tan 90 লিখতে পারি, tan 90 ভ্যালু ইনফাইনাইট, তাহলে এখান থেকে সবগুলোর মধ্যে থেকে যদি tan উড়িয়ে দিই তাহলে 45 IP 90, 45 থেকে 90 এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে, ব্রুস্টার কোণ তাহলে কত থেকে কতর মধ্যে থাকতে পারে 45 থেকে 90 এর মধ্যে থাকতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবি। আচ্ছা এই কোণে কি বলেছে, the angle sunlight incident on the surface at an angle 53 degree, the reflected ray is found to be completely polarized, তার মানে যে অ্যাঙ্গেলে লাইট পড়লে এই রিফ্লেক্টেড রেটা ফুললি পোলারাইজড হয়ে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটাকেই আমরা কি বলবো, তাহলে সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো ব্রুস্টার অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 53 ডিগ্রি, ভালো কথা। তাহলে বলছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হবে, দেখ এই কেসটায় আমি যদি হিসেব করে একটা জিনিস দেখি, এই যে টোটাল অ্যাঙ্গেল এটা কত, এই টোটাল অ্যাঙ্গেলটা কত, তুই বলবি স্যার 180 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেল কাকে কাকে নিয়ে তৈরি, তুই বলবি এই যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যেটা এক্স্যাক্টলি আইপির সমান হবে, তারপর এইটা হচ্ছে 90 ডিগ্রি এবং এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, তাই তো এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। তাহলে দেখ এইটাও আইপি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে আইপি প্লাস 90 প্লাস আর এই তিনটে মিলে কত হচ্ছে স্যার 180 ডিগ্রি, তিনটে মিলে, তাহলে আমরা কি এটা লিখতে পারি যে আইপি প্লাস 90 প্লাস আর ইকুয়ালস টু 180, তাহলে এখান থেকে আইপি প্লাস আর ইকুয়ালস টু 90 কে ওপাশে নিয়ে গেলাম 180 মাইনাস 90 হলো, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি দুটো অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো একটা যদি 53 হয় আরেকটা কত হবে 37 ডিগ্রি, তো আর ইকুয়াল টু 37 ডিগ্রি, খেয়াল রাখবি আরটা কিন্তু রিফ্লেকশন অ্যাঙ্গেল নয়, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, রিফ্লেকশন অ্যাঙ্গেল তো ইনসিডেন্টের সমান হবে প্রতিফলনের সূত্র, তো আর ইকুয়ালস টু 37 ডিগ্রি, তো এটা কারেক্ট আছে। নেক্সট বলছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 3/2, ওয়াটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স কি 3/2, দেখে নে ওয়াটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়ালস টু কি হবে tan IP, tan IP মানে tan 53 ডিগ্রি, tan 53 ডিগ্রি, tan 53 ভ্যালু কত 53 মানে হচ্ছে সামনের দিকটা বড়, তাহলে 4/3 হচ্ছে না, তাহলে এটা ভুল। নেক্সট কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইজ 53 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 53 হচ্ছে না, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন অলরেডি আমরা 37 বার করে নিয়েছি। নেক্সট কি রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 4/3, একদম কারেক্ট বেরিয়েছে, তাহলে কোনটা কোনটা কারেক্ট হলো এ আর ডি কারেক্ট, এ আর ডি কারেক্ট, তার মানে অপশন 4 কারেক্ট, অপশন 4 কারেক্ট, ঠিক আছে অপশন 4 কারেক্ট হলো, ক্লিয়ার একদম কনসেপ্ট হয়ে গেছে, পুরো ব্রুস্টার ল একদম আমরা গুলে খেয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা এখানে করতে হয় সেটা হচ্ছে ব্রুস্টার ল এর সঙ্গে রিলেশন, কার রিলেশন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের রিলেশন, তো ব্রুস্টার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত লিখি আমরা, যদি sin θc লিখি sin θc ইকুয়ালস টু 1/μ হয়,
তাহলে এখান থেকে মিউ ইকুয়ালস টু 1/sin θc। আবার মিউ ইকুয়ালস টু কি জানি আমরা, tan আইপি। তাহলে tan আইপি ইকুয়ালস টু 1/sin θc। তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা মিডিয়ামের ব্রুস্টার অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন। তাহলে একটা বলে দিলে আরেকটা আমি ইজিলি লিখতে পারবো। হলো, লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেন হচ্ছে অ্যাসারশন রিজন দেওয়া আছে, বলছে তিনটে পোলারাইজার আছে, অ্যারেঞ্জ করা হয়েছে সাচ দ্যাট এনি অ্যাক্সিস of any two successive polarizer makes equal angle 45 degree with each other। ভালো কথা, তার মানে একটার যে পাসিং অ্যাক্সিস সেটা পরেরটার সঙ্গে 45 ডিগ্রি করেছে। তো এটার পাসিং অ্যাক্সিস আমি ধরলাম এরকম। তাহলে একদম মিডিলেরটা, এটা দেখ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু দিতে পারে এই প্রশ্নটা কিন্তু বহুবার এসছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এসছে। তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আগেরটার সাথে কত অ্যাঙ্গেল সেইটা আমাদের কাছে ম্যাটার করে, পরেরটার সঙ্গে নয়। তো এই যে পোলারাইজারটা, সেকেন্ড পোলারাইজার ফার্স্টের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 45 ডিগ্রি। আবার থার্ড পোলারাইজার এইটার সাথে 45, ভালো করে বুঝ, এইটার সাথে 45, তার মানে আগেরটার সাথে কত? আগেরটার সাথে এটা 45, এটার সঙ্গে আরেকটা 45, 45 প্লাস 45 কত হলো? 90 হলো। তাহলে এটার সঙ্গে এটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এটা কার সঙ্গে? প্রথমটার সঙ্গে। বাট আমাদের কোন অ্যাঙ্গেল গুলো দরকার? আমাদের দরকার হচ্ছে আগেরটার সঙ্গে অ্যাঙ্গেল কত। দেখ প্রথমটার সঙ্গে সেকেন্ডের অ্যাঙ্গেল 45, সেকেন্ডের সঙ্গে থার্ডেরটার অ্যাঙ্গেল সেটাও 45ই হবে। এই অ্যাঙ্গেলটাও কিন্তু 45। আচ্ছা আমাকে একটা কথা বল, যদি মিডিলেরটা না থাকতো, যদি মিডিলের পোলারাইজার না থাকতো, তাহলে ফার্স্টেরটা থেকে বেরোনো লাইট পুরোপুরি সেকেন্ডেরটা থেকে আর বেরোতে পারতো না। ফার্স্টের থেকে যে লাইটটা বেরোচ্ছে, ফার্স্ট এটা কি ঢুকছে? আনপোলারাইজড লাইট ঢুকছে, একদমই আনপোলারাইজড লাইট ঢুকছে। তো প্রথমবার যে লাইটটা বেরোবে তার ইন্টেন্সিটি কত হবে? প্রথমে ধর I0, সেটা হচ্ছে আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি। প্রথমবার পোলারাইজড হওয়ার পর ওর যে ইন্টেন্সিটি হবে সেটা কত হবে? I0/2। এটা সব সময় হবে না, প্রথমবার পোলারাইজেশনের পরই হবে। প্রথমবার পোলারাইজেশনের পর এটা হবে। সেকেন্ড বার যখন পোলারাইজেশন হবে, আরেকটা পোলারাইজারের থ্রু যখন বেরোবে, তখন কি হবে? তখন ওর ইন্টেন্সিটি কি হয়ে যাবে? যেটা আসছিল, ভালো করে শুনবি, যেটা আসছিল, এইটা আসছিল তার cos স্কয়ার অ্যাঙ্গেল, তার cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানকার ইন্টেন্সিটি কত হবে? I ড্যাশ ইকুয়ালস টু যেটা আসছিল তার cos স্কয়ার থিটা। থিটা কোনটা? এই পোলারয়েড এবং আগের পোলারয়েডের মধ্যে অ্যাঙ্গেল, সো 45 ডিগ্রি। কত হয়ে গেল এটা? I0/2 cos স্কয়ার 45 মানে cos 45 1/√2 তার স্কয়ার হাফ, তাহলে I0/4। নেক্সট, এবার দেখ এখান থেকে যখন বেরোচ্ছে তখন তার ইন্টেন্সিটি I ডাবল ড্যাশ ইকুয়ালস টু কি হবে? আবার সেই একই গল্প, যেটা আসছে, কোনটা আসছে? থার্ড পোলারয়েডে কে আসছে? I0/4 তার cos স্কয়ার থিটা, সো I0/4 তার cos স্কয়ার। স্যার এবার cos স্কয়ার অ্যাঙ্গেল কত হবে? খেয়াল কর, এবার অ্যাঙ্গেল কি স্যার 90 ডিগ্রি নেব প্রথমটার সঙ্গে অ্যাঙ্গেল? না, এটার ঠিক আগে যেটা আছে তার সাথে অ্যাঙ্গেল, এটার ঠিক আগে কে আছে? এটা, তার সাথে এইটার অ্যাঙ্গেল কত? 45, তাহলে 45 cos স্কয়ার 45, cos 45 1/√2 তার স্কয়ার করলে হাফ, তাহলে এটা হয়ে যাবে I0/8। তাহলে এই সিস্টেমে ফাইনালি কত লাইট বেরোচ্ছে? তোর I0/8 বেরোচ্ছে। তার মানে অ্যাসারশন একদম কারেক্ট। রিজন কি বলছে? ইন গিভেন কন্ডিশন ইচ টাইম ইন্টেন্সিটি বিকামস 50% বাই ম্যালাস ল। দেখ ম্যালাস ল তো ইউজ হচ্ছে ডেফিনেটলি, এই যে লটা আমরা লিখলাম এটাই তো ম্যালাস ল, এটাই ম্যালাস ল। তো ম্যালাস ল তো ইউজ হচ্ছে, বাট প্রত্যেক ক্ষেত্রে যে 50% করেই লাইট হবে অলওয়েজ, ঠিক আছে, 50% করে যে প্রত্যেকটাতেই হবে তার কোনো গ্যারান্টি নেই। এই কেসে হচ্ছে ইন দ্য গিভেন কন্ডিশন ইচ টাইম ইন্টেন্সিটি বিকামস 50% বাই ম্যালাস ল। প্রত্যেক ক্ষেত্রেই, মানে এইখানে ধর এইটার জন্য 50%, এটাও ম্যালাস ল থেকেই হয়, এখানেও 50%, এটাও ম্যালাস ল থেকেই হচ্ছে। দেখ হাফ হয়ে গেছে,
এটারও হাফ হয়েছে। তো প্রত্যেকবার ম্যালাস ল ইউজ করেই হচ্ছে, ঠিক আছে, ম্যালাস ল ইউজ করেই হচ্ছে। সো এটাও আমরা কারেক্টই বলতে পারি, এটাও কারেক্ট বলতে পারি। কিন্তু তার মানে এই নয় যে কোনো অ্যাঙ্গেল থাকলেই ভাই হাফ অফ করেই হবে, যে কোনো অ্যাঙ্গেল থাকলে হাফ 50% করে হবে না। একমাত্র এইটা অলওয়েজ 50% হবে, এটা অলওয়েজ 50% হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কারণ এটা দেখ, যদি কস স্কোয়ারের অ্যাভারেজ করিস, কস স্কোয়ার থিটা যদি অ্যাভারেজ করিস, এটা চলে আসে হাফ, তাই জন্য এটা হাফ, ঠিক আছে। বাট বাকিগুলোর ক্ষেত্রে একটা করেই লাইট আছে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এগুলো আমি ক্লাসেও ডিসকাস করেছিলাম, ডিটেলে ডিসকাস করেছিলাম, মানে বোধহয় একটা গোটা ক্লাস এইগুলো নিয়ে চালিয়েছিলাম। তো 45 ডিগ্রি যখন রয়েছে, সে 45 ডিগ্রির জন্য তো cos 45 1/√2 হলো, তার স্কোয়ার হয়ে হাফ হলো। তো এই হাফটা কেন এলো? পার্টিকুলার এই সিচুয়েশনটার জন্যই হাফ এসছে। যদি সিচুয়েশনটা না হতো, 45 ডিগ্রি না হতো, তাহলে কিন্তু এটা হতো না, ঠিক আছে। তাহলে এটাকে আমি কারেক্ট বলতে পারি, এবং ম্যালাস ল এর জন্যই পুরো গল্পটা হচ্ছে। তাহলে কারেক্ট এক্সপ্লেনেশন বলা যায়, কারেক্ট এক্সপ্লেনেশন এটাকে বলা যায়, ঠিক আছে। কারণ ম্যালাস ল থেকেই আমি পুরো ব্যাপারটা ক্যালকুলেট করতে পারছি। 50% করে যে রিডিউস হচ্ছে, সেটার কারণ হিসাবে আমি ম্যালাস লকে দায়ী করতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস বলতে পারে এখানে, যদি আমি এটা সরিয়ে দিই তাহলে কত লাইট বেরোবে? ভাই কিছুই বেরোবে না। এটাকে যখনই আমি সরিয়ে দেবো, তুই ভেবে দেখ, এটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে এইটার এটার মধ্যে অ্যাঙ্গেল কত? ফার্স্ট এরটা থার্ড এরটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না? অর্থাৎ আড়াআড়ি ভাবে আছে, এইভাবে আছে আড়াআড়ি ভাবে। তো যেহেতু আড়াআড়ি ভাবে আছে, তাই একদমই লাইট আর বেরোবে না। এই যে লাইটটা এসছে, এর ভাইব্রেশনটা কোন? ভার্টিক্যাল প্লেনে। আর এ যেহেতু আড়াআড়ি ভাবে আছে, এ কাকে পাস করতে দেবে? হরিজন্টালকে পাস করতে দেবে। এই পোলারয়েডটা ভার্টিক্যালকে পাস করতে দিয়েছে, হরিজন্টালকে তো প্রথমেই গায়েব করে দিয়েছে। আর এ কি? এ বসে আছে যে হরিজন্টাল কখন আসবে, ভাই হরিজন্টাল আসবেই না। ওর কাছে এসে পৌঁছেছে এটা নেই, যখন মাঝখানে ধর এটা নেই, তখন থার্ড এরটার কাছে পৌঁছেছে এটা। এটা যখন পৌঁছেছে ভার্টিক্যালটা, থার্ড এরটা বলছে ভাই ভার্টিক্যালের গেট পাস তো আমি দিই না, আমি হরিজন্টালকে গেট পাস দিই। তো ভার্টিক্যাল বলছে তাহলে আমি কি করবো? এ বলছে চলে যাও, আমি বেরোতে দেবো না, তাহলে এখান থেকে কিছুই বেরোবে না। বাট যখনই আমি মিডিলে এই পোলারয়েডটা রাখলাম অ্যাঙ্গেল করে, এর একটা অংশ বেরোলো, এর একটা অংশ আবার এখান থেকে বেরোলো, তখন আমি লাইট পাবো, ঠিক আছে। তো এইভাবে পোলারাইজারের ডিফারেন্ট কম্বিনেশন ইউজ করে আমরা লাইট কত পাবো সেটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, অ্যাঙ্গেল গুলো ঘুরিয়ে ঘুরিয়ে। এবং প্রথম পোলারয়েডটাকে আমরা কি বলি? পোলারাইজার। সেকেন্ড পোলারয়েডকে কি বলি? অ্যানালাইজার। মাথায় থাকবে তাহলে এই ভীষণ। এবং ওয়েভ অপটিক্স, গোটা ওয়েভ অপটিক্স চ্যাপ্টারটা অবশ্যই এনসিইআরটি থেকে পড়বি, এনসিইআরটি থেকে পড়তেই হবে গোটা ওয়েভ অপটিক্স চ্যাপ্টারটা, কারণ প্রচুর থিওরিটিক্যাল জিনিস আছে, থিওরিটিক্যাল স্টেটমেন্ট আছে, যেগুলো অবশ্যই মাথায় রাখা জরুরি। তাহলে পড়তে থাক, রিভিশন করতে থাক, দেখা হচ্ছে পরের ক্লাস। অল দ্য বেস্ট।